আচ্ছা, এসআর অ্যাক্টের অধীনে আমি আপনাদেরকে কয়টা প্রশ্নের পরীক্ষা নিলাম? 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আপনারা এই প্রশ্নগুলোকে কই রাখছেন? এই প্রশ্নগুলোকে রাখছেন হচ্ছে খাত সরি ইয়ের মধ্যে, মোবাইলের মধ্যে। সে মোবাইল থেকে প্রশ্নগুলো বের করে নিয়ে আসতে হবে। আপনি একটা খাতা খাতা রেডি করেন, সেখানে রাখবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন। 5টা প্রশ্ন আগে লিখেন। এভাবে করে এসআরএর থেকে তো কমপক্ষে 30টা বা 40টা প্রশ্ন আমি দেখাবো, যেটাতে আপনার পুরো রিভিশন হয়ে যাবে। তাহলে পরীক্ষার আগে আপনি এগুলো রিভিশন দিলেই লিখিত পরীক্ষা ভালো করতে পারবেন। ক্লিয়ার? মোবাইলের মধ্যে না রেখে আপনি একটা খাতায় নোট করেন যে এই 5টা প্রশ্ন আমরা পড়ছি বা সমাধান করছি। 5টা প্রশ্ন তো আমরা চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, এবং এবং যারা যারা পরীক্ষা দিচ্ছেন আমাকে 3-4 জনের খাতা দিচ্ছেন, বাকি কেউ পরীক্ষা দেন নাই। তো সবার উত্তর মোটামুটি সন্তোষজনক, চলবে এভাবে লিখলেও। প্রথম প্রশ্ন: সুনির্দিষ্ট শর্ত পূরণ ব্যতীত কন্ট্রাক্ট ফর সেল কার্যকর হয় না, আলোচনা করুন। এবং এটার জন্য নম্বর হচ্ছে 3 নম্বর। সুনির্দিষ্ট শর্ত পূরণ ব্যতীত কন্ট্রাক্ট ফর সেল কার্যকর হয় না। দেখেন, আপনার সামনে যখন একটা প্রশ্ন আসলো, তখন আপনার মেন কাজ এটা কোন আইন? এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্টের আপনি যদি স্পেসিফিক ভাবে ধারা মনে করতে পারেন, পারলেন। যখন আপনি পারবে না তখন কি? এসআর অ্যাক্টের 1 থেকে 20 পর্যন্ত। এটা তো কন্ট্রাক্ট ফর সেল নাই। 20 থেকে 30-এ গেলেন, তখন দেখলেন যে এটা 21 ক ধারার মধ্যে আছে। তার মানে আপনাকে এভাবে এভাবে প্রত্যেকটা চিন্তা করতে হবে। যদি আপনি ডিরেক্ট সেকশন পেয়ে যান, সেখানে কোনো প্রবলেম নাই। যদি ডিরেক্ট সেকশন না পান, এভাবে সেগমেন্ট করে ভাগ ভাগ করে আপনাকে আনসারটা বের করতে হবে। যাই হোক, এটা হচ্ছে 21 ক ধারা। তার মানে একটা বিক্রয় চুক্তি, কন্ট্রাক্ট ফর সেল হচ্ছে বিক্রয় চুক্তি। এই বিক্রয় চুক্তি কার্যকর বা বলবৎ করার জন্য কিছু শর্ত রয়েছে। সেই বিক্রয় চুক্তিটা অবশ্যই লিখিত এবং নিবন্ধিত হতে হবে। এবং বিক্রয় চুক্তি অনুসারে যদি কোনো অবশিষ্ট টাকা পাওনা থাকে, সেই টাকা আদালতে দাখিল করতে হবে। তাহলেই আদালত সেই বিক্রয় চুক্তিটা বলবৎ বা কার্যকর করণের আদেশ দিবেন। রাইট? এখন তার মানে 1877 সালের 21 ক ধারা অনুসারে একটি কন্ট্রাক্ট ফর সেল কার্যকর হতে হলে নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে। নিম্নোক্ত শর্তগুলো হচ্ছে এটা আমি যেটা বললাম। উপরোক্ত শর্ত ব্যতীত উপরোক্ত শর্ত ব্যতীত বা শর্ত পূরণ ব্যতীত একটা বিক্রয় চুক্তি আদালতের মাধ্যমে কার্যকর হয় না। শেষ। উত্তর শেষ। একবারে স্পেসিফিক টু দ্য পয়েন্ট। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন: আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার সম্ভব নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে সম্ভব। ব্যাখ্যা করুন। 2 নম্বর প্রশ্নটা কি ছিল? আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার সম্ভব নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে সম্ভব। ব্যাখ্যা করুন। আমরা গতকালকার প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তার মানে 1877 সালের 5 গ ধারাতে স্পষ্ট, 5 ঘ মানে ঘোড়ার ঘ ধারা স্পষ্ট করে বলা রয়েছে যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার সম্ভব নয়, কিন্তু এই আইনের বিশেষ কিছু ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে প্রতিকার দিতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাতে চুক্তি বলবৎকরণের মামলা করা হয়। চুক্তি বলবৎকরণের মামলায় অতিরিক্ত হিসেবে বা চুক্তি বলবৎকরণের আদেশের পরিবর্তে 19 ধারার অধীনে আর্থিক ক্ষতিপূরণ প্রতিকার হিসেবে দাবি করে সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া যায়। তাছাড়া এই আইনের
স্যার, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা দেখেন, উম, আহ, তারপরে হচ্ছে আমরা কোথায় শেষ করছিলাম শরীফুল ভাই? দাদা, 2 নম্বর প্রশ্ন। 2 নং প্রশ্ন। আচ্ছা আমরা 2 নং প্রশ্নে ছিলাম, সরি আমরা একটু কথা বলতেছিলাম। আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার সম্ভব নয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে সম্ভব, ব্যাখ্যা করুন। আচ্ছা ভাই, একবারে মন থেকে বলেন তো, কথা বলার দরকার নেই, মন থেকে বলেন তো, প্রশ্ন যদি ধরতে পারেন উত্তর করা কোনো বিষয়, তো লিখিত পরীক্ষায় কি কেউ সেকশন না পারার কারণে ফেল করে? না, খালি প্রশ্নটা বুঝে না, এই 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 কারণেই ফেল করে। আপনি প্রশ্ন বুঝছেন, আপনার কোনো ধারা উল্লেখ করার দরকার নেই, আপনি জাস্ট ব্যাখ্যা করে যাবেন, তারপরও নম্বর পাবেন। ধারা উল্লেখ করে 10-এর মধ্যে হয়তো বা 7 পাইতেন, ধারা উল্লেখ না করে আপনি 10-এর মধ্যে পাবেন 5.5, তাও তো 55 নম্বর পাইতেছেন, পাইতেছেন না ভাই? মানে প্রশ্নটা বুঝতে হবে, এটা হলো মেন কাজ। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ঘ ধারাতে বলা হয়েছে, আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার সম্ভব নয়, প্রতিকার সম্ভব নয়। তবে এই আইনের অধীনে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার সম্ভব হয়। এই আইনের, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারাতে যখন চুক্তি বলবৎকরণের মামলা করা হয়, তখন 19 ধারার অধীনে ক্ষতিপূরণ দাবি করে প্রতিকার পাওয়া সম্ভব বা আদালত প্রতিকার মঞ্জুর করতে পারে। একই আইনের, অর্থাৎ উক্ত আইনের 38 ধারা অনুসারে আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় চুক্তি বাতিলের মামলায় ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। ক্লিয়ার? এবং এই আইনের 41 ধারা অনুসারে আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় দলিল বাতিলের মামলায় বাদীর পক্ষে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। অর্থাৎ এটা স্পষ্ট আইনি বিধান আলোচনা সাপেক্ষে
যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার সম্ভব নয়, তবে উপরোক্ত বিশেষ ক্ষেত্রগুলোতে আদালত আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দিতে পারে। ওকে, বুঝতে পারছি? তাহলে আমি কি বেশি লিখতেছি? না, বেশি লিখতেছি না। এরপরে চলে আসেন 3 নম্বর প্রশ্ন, চুক্তি কার্যকরকরণে ব্যক্তিগত যোগ্যতা বাধা ব্যাখ্যা করুন। নম্বর 3, চুক্তি কার্যকরকরণে ব্যক্তিগত যোগ্যতা বাধা ব্যাখ্যা করুন। আচ্ছা, এই প্রশ্নটাকে বুঝছেন কিনা বলেন। যে একটা চুক্তি কার্যকর হবে, কিন্তু চুক্তি কার্যকরকরণে যদি কোনো ব্যক্তির যোগ্যতা জড়িত থাকে এবং সেই ব্যক্তি যদি চুক্তি অনুযায়ী কার্য করতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির চুক্তিকে কার্যকরকরণের আদেশ আদালত দিবে না, যদি না সে ব্যক্তিগত যোগ্যতাকে প্রয়োগ করতে স্বীকার না করে বা রাজি না হয়। যেমন মিস্টার এক্স একজন গায়কের সাথে চুক্তিবদ্ধ হলো। গায়ক চুক্তি অনুসারে নির্দিষ্ট দিনে গান পরিবেশন করবে না বলে জানালো। উক্ত চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়, কারণ গান গাওয়াটা গায়কের একটা ব্যক্তিগত যোগ্যতা। আর যেখানে ব্যক্তিগত যোগ্যতা জড়িত, সেখানে সে চুক্তি বলবৎকরণ সম্ভব নয়, যদি না সে ব্যক্তি নিজ থেকে চুক্তিটা বাস্তবায়ন করে। যা আমাদের 21 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। যা 21 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি? মানে বুঝতে পারতেছেন কিনা বলেন। জি দাদা, ক্লিয়ার। এরপর আসেন প্রবলেমেটিক কোশ্চেন। প্রবলেমেটিক কোশ্চেন কিভাবে আনসার করতে হবে, আমার বইতে চলে যাবেন। এক্স এর সাথে ওয়াই এর দীর্ঘদিনের সম্পর্ক। এক্স তার জমিতে বিল্ডিং নির্মাণ করবে, তাই ওয়াই এর সাথে চুক্তিবদ্ধ হলো। চুক্তি অনুসারে বিল্ডিং এর কাজ 2022 সালে শুরু হয়ে 2027 সালে সমাপ্ত হবে। খেয়াল করবেন কিন্তু, 2022 সালে শুরু হবে, 2027 সালে সমাপ্ত হবে। চুক্তির ঠিক 1.5 মাস পর এক্স জানালো যে সে চুক্তি অনুসারে ওয়াই কে বিল্ডিং নির্মাণের কাজ দিবে না। ওয়াই কোর্টে মামলা করলো। ওয়াই কোর্টে কি মামলা করলো এবং মামলার ফলাফল আইনি বিধানে আলোচনা করুন। নম্বর 10, পরীক্ষার হলে যাবেন, ঠিক এরকম প্রশ্নই পাবেন। তো এই প্রশ্নটা ধরতে পারছি কিনা এবং কোন ধারা, কেউ বলতে পারবেন? কোন ধারা এবং কেন? কোন ধারা এবং কেন? 12 ধারা। ধারা হচ্ছে 21। সে বারো 21-এর ধারাতে 7। সে 12 ধারাতে চুক্তি বলবৎকরণের মামলা করবে। ওয়াই কোর্টে মামলা করলো, চুক্তি বলবৎকরণের মামলা করলো, এবং সেই মামলাটা আদালত কর্তৃক খারিজ হবে, কারণ চুক্তি অনুসারে কাজ করতে যদি 3 বছরের বেশি সময় লাগে, তাহলে 2022 সালে শুরু করছে, 2027 সালে শেষ, 3 বছরের বেশি না? এটা বেশি। আমরা যদি একুশ জি ধারাতে দাদা। যাই, 21 ধারা থেকে 8টা পয়েন্ট রয়েছে, 8টা পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা আছে না, যে চুক্তির কাজ সমাপ্ত করতে যদি 3 বছরের বেশি সময় লাগে, তাহলে সেই চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না। আমার উত্তর ক্লিয়ার? তাহলে ঘটনার সারমর্ম লিখবেন, যার যেটা আছে সেটা লিখবেন। এরপরে বিচার্য বিষয়। বিচার্য বিষয় হচ্ছে প্রশ্ন, ওয়াই কোর্টে কি মামলা করলো, ওয়াই এর দায়েরকৃত মামলার ফলাফল কি। বিচার্য বিষয় শেষ। সিদ্ধান্ত, ওয়াই কোর্টে চুক্তি বলবৎকরণের মামলা করেছে এবং চুক্তি বলবৎকরণের মামলা খারিজ হবে। সিদ্ধান্তের কারণ, কারণ 21 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, চুক্তি অনুসারে কার্য সম্পাদন করতে যদি 3 বছরের বেশি সময় লাগে, তাহলে সেই চুক্তি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। এখানে কাজটি শুরু হবে 2022 সালে, কিন্তু সমাপ্ত হবে 2027 সালে। এই কারণে চুক্তি বলবৎযোগ্য নয়, যা 3 বছরের বেশি সময়। আমি কি ক্লিয়ার? তো সহজ মনে হচ্ছে না? শুনেন, আবারও রিপিট করি। প্রশ্ন পারা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন বোঝাটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এটা যদি ধরতে পারেন তাহলেই সাকসেস। এরপরে পাঁচ এরপরে পাঁচের 5 নম্বর প্রশ্নে আসেন। এই প্রশ্নগুলো খাতাতে লিখবেন ভাই,
আপনি এসআরএফকে একটা খাতা বানালেন, এই প্রশ্নগুলো লিখবেন। আর আমি যেহেতু প্রফেশনাল শিক্ষক না, আমি কি প্রফেশনাল শিক্ষক না, আমার কি এমন ইচ্ছা আছে যে আপনারা ফেল করে আবার আমার কাছে পড়বেন? না। আমি যেহেতু ভাইরাল ব্যক্তি, সেলিব্রিটি ব্যক্তি, আমার কাছে শত শত মক্কেল আসে, আমার তো পড়ানো কাজ না, বা পড়াবোও না। জাস্ট পরিচিতির জন্য মাঝে মাঝে করি আর কি। তো আমি চাই যে আপনারা মানে উকিল হয়ে যান। ক্লিয়ার? পড়ানো তো আমার কাজ না। আমি এই কাজ থেকে তো সরে আইছি অনেক আগেই। মাঝে মাঝে টুকিটাকি টাকার দরকার হয় এই কারণে আর কি। ওকে। পাঁচ 5 নম্বর প্রশ্ন। ক খ 4 মাসের মধ্যে একটি বিজনেস করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। ক খ 4 মাসের মধ্যে একটি বিজনেস করার লক্ষ্যে অংশীদারি চুক্তিতে আবদ্ধ হয়। 4 মাস অতিক্রান্ত হওয়ার আগেই 4 মাস অতিক্রান্ত হওয়ার আগেই খ উক্ত বিজনেসের অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে, মানে খ বলে দিল যে আমি আমি এই চুক্তিটা করব না। ক্লিয়ার? আমি এই চুক্তিটা করব না। চুক্তির সকল সত্য থাকলেও চুক্তিটি মেয়াদবিহীন ছিল। ক এর প্রার্থনার প্রেক্ষিতে খ এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি? যুক্তি সহ উত্তর দেন। কি মনে হয় আপনার, শরীফুল ভাই? হলফ করা যাবে স্যার। বলবৎ করা যাবে? কেন যাবে? যাবে না, কেন যাবে না? স্যার বলবৎ এটা করা যাবে না। যাবে না, যাবে না। কেন যাবে না? 21-এর ঘ যেহেতু স্যার ধারা অনুপাতে এটা হচ্ছে বাতিলযোগ্য। এটা এটা যেহেতু স্যার তারিখ উল্লেখ নাই, যে মেয়াদ উল্লেখ সময় নাই, উল্লেখ নাই, মেয়াদবিহীন চুক্তি সময় উল্লেখ নাই। কার্যকরযোগ্য নয়। মেয়াদবিহীন চুক্তি কার্যকর যোগ্য নয়। ওকে, গুড। যোগ্য নয়। তার মানে 21 ধারার আমরা কোন পয়েন্টটাকে বলতে পারি? 21 ধারার কোন পয়েন্টটাকে আমরা বলতে পারি? 21-এর 4 ধারা। 21-এর 4। 21-এর 4। 21-এর 4-এ কি আছে? যে চুক্তি তার প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য। রাইট। আপনি এটাও দিতে পারেন, আবার আবার এটাও একুশের দিতে। একুশের জ দিলেও হয়। জ না, স। 21-এর স দ্বারা। স। এখানে তো ছতে না তো হচ্ছে না না না, সময়ের ব্যাপার দিছে যে 3 সময়ের ব্যাপার বছর। না, না না, স না না। না না, স হবে না। এখানে 21-এর 3ও দিতে পারেন, 4ও দিতে পারেন। 3 দিতে পারেন এই অর্থে যে চুক্তিটা করছে, এই চুক্তিটা আদালত বুঝতে পারতেছে না। এটা আসলে মানে রিজনেবল যে সার্টেনটি রয়েছে, বা বা হচ্ছে লজিক্যালি বুঝতে পারা, যুক্তিসঙ্গত শিওরলি, সার্টেনটি, যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে বুঝতে পারা। কারণ চুক্তি তো মেয়াদ নাই, এটা মেয়াদবিহীন চুক্তি। এটা হলো মূল পয়েন্ট। অথবা যেহেতু চুক্তিটা মেয়াদ নাই, এটা হচ্ছে বাতিলযোগ্য চুক্তি, এবং সেই চুক্তিটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। ক্লিয়ার? মোটামুটি ভাবে এটাকে গুছায় লিখতে হবে। তো অনেকে 3-4 জন আমাকে দিয়েছেন, মোটামুটি গুছায় লিখছেন, কিছু ভুল কিছু সঠিক। ওকে ওকে। ধারা 35, চুক্তি রদ বা চুক্তি বাতিল। তো প্রথমত ডিরেক্ট কোশ্চেন, আদালত কেন আদালত কেন চুক্তি বাতিলের আদেশ দিতে পারে? দেখেন, এই চুক্তি বাতিলের মামলায় ধারা 35-এ যখন চুক্তি বাতিলের মামলা করবেন, সেই মামলাটা আপনাকে করতে হবে 1 বছরের মধ্যে, যেদিন থেকে মনে হবে চুক্তিটা বাতিলযোগ্য। তো এই 1 বছর সময়ের কথা বলা হয়েছে 114 অনুচ্ছেদে। এবং এই চুক্তি বাতিলের মামলায় আদালত ক্ষতিপূরণও মঞ্জুর করতে পারে, রাইট? আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে। ওকে, প্রশ্ন লিখেন। প্রশ্ন লিখেন। মিস্টার এক্স চুক্তি বাতিলের মামলা করলো। আদালত চুক্তি বাতিলের আদেশ সহ
মিস্টার এক্স এর চুক্তি বাতিলের আদেশ সহ মিস্টার এক্স এর পক্ষে, মিস্টার এক্স এর পক্ষে ক্ষতিপূরণ মঞ্জুর করলো। আদালত কোন ক্ষমতা বলে বা কেন এক্স এর পক্ষে ক্ষতিপূরণ মঞ্জুর করলো? কোন ক্ষমতা বলে বা কেন আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করলো? তাহলে দেখেন, তাহলে আদালত কোন ক্ষমতা বলে, কারণ হচ্ছে ধারা 41 অনুসারে আদালত ক্ষতিপূরণ মঞ্জুর করেছে এবং আদালত কাছে মনে হয়েছে যে শুধুমাত্র চুক্তি বাতিলের আদেশটাই যথেষ্ট না, এখানে ক্ষতিপূরণও মঞ্জুর করতে হবে, ক্ষতিপূরণও মঞ্জুর করতে হবে। এতটুকু। আরেকটা হচ্ছে যে একটা প্রবলেমেটিক কোশ্চেন দিল, প্রবলেমেটিক কোশ্চেন দিয়ে সেটা সময় দেখালো যে আপনি চুক্তি বাতিলের মামলা করবেন বা চুক্তি বাতিলটা কেন করা দরকার এই সম্পর্কে অবগত হলেন, অবগত হয়েছেন 2022 সালে, মামলা করছেন 2024 সালে, তাহলে সেই মামলার ফলাফল কি এবং সেই ফলাফল কেন হলো? সেই মামলার ফলাফল হচ্ছে মামলাটা খারিজ হয়ে যাবে, রাইট? কেন হবে? কারণ আমি আমার যে তামাদিনের 100 অনুচ্ছেদে বলা হয়, 114 অনুচ্ছেদে বলা হয়েছে 1 বছরের মধ্যে মামলা করার জন্য, সেই মামলাটা করতে পারিনি। এই কারণে আদালত নির্ধারিত সময়ের পরে করার কারণে আদালত মামলাটা খারিজ করে দিল। এই যে খারিজের যখন প্রসঙ্গ আসবে, তখন অবশ্যই তামাদিয়ানের 3 ধারা উল্লেখ করে দিবেন। তামাদিয়ানের 3 ধারাকে, কারণ তামাদিয়ানের 3 ধারাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে যদি এই মামলা না করা হয়, তাহলে আদালত সেটাকে খারিজ করে দেবে, ডিসমিস করে দেবে। এরপর একইভাবে দলিল বাতিলের বিষয়ে আসেন। একইভাবে দলিল বাতিলে 39 থেকে 41, যে আদালত কেন দলিল বাতিলের আদেশ দিতে পারে, এবং সেখানে একটা বিশাল একটা প্রবলেম দেখাবে যে এরকম যে যে সে দলিলের মধ্যে কোন এক পক্ষের প্রতারণা ছিল, মিস্টার এক্সের প্রতারণা ছিল, বা দলিলের মধ্যে উভয়ের মধ্যে সম্পাদিত দলিল এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পাদিত দলিলের মধ্যে এক্স এক্স এর এই ভুলটা ছিল, ওয়াই এর এই ভুলটা ছিল। পরবর্তীতে পরবর্তীতে তাদের করণীয় কি? পরবর্তীতে তাদের করণীয় হচ্ছে দলিল বাতিলের মামলা করা, রাইট? আবার এরকম দিতে পারে যে মিস্টার এক্স কিছু তথ্য গোপন রেখেছে, মিস্টার ওয়াই পরবর্তীতে জানতে পারে, এখন মিস্টার ওয়াই কি করতে পারে বা করণীয় কি? ক্লিয়ার? এরপর আবার এখানে তামাদি আছে 3 বছর, যেটা 91 অনুচ্ছেদে বলা হয়েছে যে 2022 সালে সে জানতে পারলো, 2026 সালে সে মামলা করলো, তার তো মামলার ফলাফল কি? মামলার ফলাফল খারিজ হয়ে যাবে। বা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে দলিল বাতিলের মামলা করতে বাধ্য, এটাকে যদি ব্যাখ্যা করতে বলে, তাহলে 3 বছরের মধ্যে মামলা করতে হবে, রাইট? এভাবে আবার এই দলিল বাতিলের মামলা আদালত যে ক্ষতিপূরণ মঞ্জুর করলো, কেন করলো? কারণ এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা, ধারা 41। ক্লিয়ার? ওকে। এরপরে দেখেন, ডিরেক্ট প্রশ্নদান ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে? ধারা 42, ঘোষণামূলক মোকদ্দমা কেন দায়ের করা হয়? ঘোষণামূলক মোকদ্দমা কেন দায়ের করা হয়? এখানে দেখেন যে এইভাবে আসতে পারে যে মিস্টার এক্স একটা অফিসে চাকরি করে, মিস্টার এক্স অফিসের ম্যানেজার, কোন এক ব্যক্তি বা মিস্টার ওয়াই বলল যে সে উক্ত অফিসের ম্যানেজার না বা উক্ত অফিসের কর্মচারী না। এখন মিস্টার এক্স কি করতে পারে? মিস্টার এক্স ঘোষণামূলক মামলা করতে পারে, কারণ মিস্টার এক্স এর যে আইনগত পরিচয় রয়েছে, সে আইনগত পরিচয়কে অস্বীকার করা হয়েছে। তা আইনগত পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার যেটা আছে, আইনগত পরিচয়, এটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কি করতে পারবে? ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবে। ঠিক এভাবে বাস্তব সম্পত্তিতে বাদীর অধিকার রয়েছে, সেটাকে কেউ যদি অস্বীকার করে, তাহলে সে কি করতে পারবে? ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে পারবে। ক্লিয়ার?
এখান থেকে আমি প্রবলেমটি কোশ্চেন আকার আপনাদেরকে দিব। এই আমি যেটা বললাম এটা মাথায় রাখবেন। স্যার এরপরে এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসছিল স্যার। এরপরে চলে আসেন, হ্যাঁ, এরপরে চলে আসেন হচ্ছে ধারা 53-তে স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে। ধারা 53 স্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে। ধারা 54-তে আসেন, আহ, আদালত কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। আদালত কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এবং ধারা 57-তে যে উদাহরণটা আছে, ও আরেকটা টিকা পড়বেন, সেটা হচ্ছে যে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কাকে বলে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝায়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝায়। এরপরে ধারা 57 যে উদাহরণটা আছে এটা পড়বেন। দেখেন, আমাদের কিন্তু এসআর অ্যাক্ট থেকে আপনি বেশি জোর দিবেন ধারা 8, 9, 12, 21, 21 ক, এই ধারাগুলো পড়লে মোটামুটি ভাবে আপনি একটা প্রশ্ন কমন পাবেন, পাওয়ার সম্ভাবনা বেশি। এরপরে আমি যে ধারাগুলো বলছি এই ধারাগুলোর উপরে। ক্লিয়ার? স্যার প্রশ্নই তো আসবে সুনির্দিষ্ট প্রতিকার থেকে একটা, আর দেওয়ানি কার্যবিধি থেকে দুটা দিতে হবে, তিনটার মধ্যে যে কোনো দুইটা। না না, ওটা 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 তো দিতেই হবে। মানে এই জায়গাগুলো থেকে একটা প্রশ্ন, মানে প্রশ্ন তো একটাই আসবে, এই জায়গাগুলো থেকেই একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং বিভিন্ন ভাগে ভাগে প্রশ্নটা আসবে না, একটা প্রশ্নই আসবে, বিভিন্ন ভাগে ভাগে আসবে না। সেক্ষেত্রে মনে করেন এই 15 মার্কের মধ্যে মিনিমাম 10 মার্ক পাবেন এর মধ্য থেকে। মিনিমাম 10 মার্ক, 15 মার্কের প্রশ্নটা না, মিনিমাম দশ জি স্যার। মার্ক 10 মার্ক আপনি এখান থেকে পাবেন। আর ওভারঅল আমি যে ধারাগুলো বলছি এর মধ্যে থেকে আপনি 15 মার্কই কমন পাবেন। আচ্ছা যাই হোক, আমি আগামীকালকে একটা এসআর একটা পরীক্ষা নিয়ে